যেসব 10 শব্দে আমরা এখন আলোচনা করব সত্যবিধান। সত্যবিধান নত্যবিধানের মতোই এখানে মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মগুলোই আমরা কি আলোচনা করব। তো যেসব তৎসম শব্দে মূর্ধন্য ষ রয়েছে তা বাংলা অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে যে কি সত্যবিধান। সত্যবিধানে কোথায় কোথায় সোজা কথা মূর্ধন্য ষ ব্যবহার করব সেটাই হচ্ছে নিয়ম। আর আমরা তো এই যে এর আগের ক্লাসে বানানের নিয়মে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের অতৎসম শব্দে সব জায়গাতে কি হবে তালব্য শ মূর্ধন্য ষ এবং দন্তস্ব এই 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 তিনটা শ এর ভিতরে শুধু এই দুইটা শ অতৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে আমাদের এই তিনটা শ এর কিন্তু ব্যবহার আছে। তৎসম শব্দে আমরা যেমন মূর্ধন্য ষ ব্যবহার করতেছি, তালব্য শ ব্যবহার করতেছি, দন্তস্ব ব্যবহার করতেছি। তো কোথায় কোথায় এখন এই তৎসম শব্দের কোথায় কোথায় মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে সেটাই আমরা শব্দবিধিতে আলোচনা করব। প্রথমে যে নিয়মটা আসে সেটা হচ্ছে যে রিকারের পরে মূর্ধন্য স হয়। খেয়াল করো কিসের পরে? রিকারের পরে। এই যে ঋষি, বৃষ, বৃষ্টি। তো বৃষ্টি বানানটা খেয়াল করো, এই যে এখন অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বানানে এই যে যে রিকার আছে, রিকারের পরে এই যে বৃষ্টি, এটা কিভাবে আসছে? মূর্ধন্য স যোগ ট। তাহলে এই রিকার থাকার কারণে আমার এখানে পরবর্তীতে কি চলে আসছে? মূর্ধন্য ষটা চলে আসছে। তাহলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে রিকার অথবা রি এর পরে মূর্ধন্য স হয়। তারপর আরেকটা কি বলতে দেখো, স্বরেয় এবং স্বরেয়া বাদে সকল স্বরধ্বনি। খেয়াল করো, স্বরেয় এবং স্বরেয়া এই দুইটা স্বরধ্বনি বাদে অন্য যে কোনো স্বরবর্ণ, যেমন অন্য যে কোনো স্বরবর্ণ সেটা হতে পারে রস্বই দীর্ঘ ই, রস্যু দীর্ঘ উ, এ ওই ও ও, তো যে কোনো স্বরবর্ণ এবং ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদি দন্তস্ব মূর্ধন্য স হয়। পরপর ওখানে মনে হয় ঝিঝি পোকা বেশি ডাকতেছে। তো যাই হোক দেখো, স্বরেয় স্বরেয়া বাদে অন্য স্বরবর্ণ এবং ক এবং র বর্ণের পরে, তা আমাদের মাথায় রাখতে হবে অন্য যে স্বরেয় স্বরেয়া বাদে যে কোনো স্বরবর্ণ এবং ক এবং র বর্ণের পরে প্রত্যয় আদি। প্রত্যয় মানে কি? মানে আমাদের মনে করো ভবিষ্যৎ, ভবিষ আহ, যোগ সৎ। তাহলে এই যে আমাদের একটা পরে যেটা যুক্ত হচ্ছে, উপসর্গ আগে যুক্ত হয়, প্রত্যয় পরে যুক্ত হয়। তো এরকম প্রত্যয় দন্তস্বটা কি হয়ে যাবে? মূর্ধন্য ষ হয়ে যাবে। তাহলে যেমন এই যে মনে করো পরি, হ্যাঁ, এটা পরি যোগ কার, পরিষ্কার, এভাবে চলে আসছে। বা ভবিষ্যৎ, ভবি, হ্যাঁ, যোগ সৎ। তাহলে আমার এখানে এই দন্তস্বটা কিসে পরিণত হয়ে গেছে? মূর্ধন্য ষতে পরিণত হয়ে গেছে। কারণ কি? এই যে আমার এখানে কি বলছে, স্বরে স্বরেয়া বাদে অন্য কোনো স্বরবর্ণ যদি আসে, তাহলে এই যে ভবি, এখানে আমার ই ধ্বনি আসছে না? ই ধ্বনি আসছে কিনা? এই ই ধ্বনি থাকার কারণে আমার এই দন্তস্বটা মূর্ধন্য ষতে পরিণত হয়ে গেছে। এরপরটা নিয়ম কি বলছে? অতি, অভি এমন শব্দের শেষে রস্বইকার উপসর্গ এবং অনু আর সু উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্তস্ব মূর্ধন্য ষ হয়ে যায়। খেয়াল করো, অতি এবং অভি এমন শব্দের শেষে, তাহলে এই যে আম, এমন শব্দের শেষে রস্বইকার উপসর্গ এবং অনু আর সু উপসর্গের পরে। রস্বইকার উপসর্গ কিরকম? যেমন মনে করো ই যোগ, যেমন মনে করো কমার্স, ই কমার্স। আমরা এখন এভাবে একটা শব্দ তৈরি করছি না? বা ই যোগ পাকা, বা ই যোগ এরকম করে আমরা ই, এখন শব্দটা মাথায় আসতেছে না আমার। তো এইভাবে ই উপসর্গ এবং অনু আর সু উপসর্গ যেভাবে, যেমন দেখো অনুযোগ অনুষ্ঠান শব্দটা কিভাবে আসছে? অনু যোগ কি সঠান, অনুষ্ঠান। তাহলে আমার এখানে এই যে, হ্যাঁ, তাহলে আমার এই যে দন্তস্বটা কিসে পরিণত হয়ে গেছে? মূর্ধন্য ষতে পরিণত হয়ে গেছে। তো আমার এখানে এই কথাটা বলছে যে অতি, অভি এমন শব্দের শেষে ইকার, ইকার উপসর্গ, এই যে ইকারটা থাকে অতির শেষে ইয়াতে যখন থাকে তখন সেটা মূর্ধন্য ষতে পরিণত হয়ে যাবে।
এরপর আবার কি বলছে দেখো, নি, দু, বহি, আবি ইত্যাদি, এই যে আমরা যে বিসর্গ সন্ধি পড়ছি, আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, এরকমই নেক্সট আলোচনা করব, আমাদের সন্ধি নিয়ে বিস্তারিত পড়তে হবে। এই যে যে নি, এই যে বিসর্গগুলো, এই শব্দগুলো পরে ক, খ, প, ফ থাকলে সেখানে বিসর্গের জায়গায় মূর্ধন্য ষ হয়, যেমন নি যোগ কাম, নিষ্কাম। তাহলে দেখো এই যেখানে বিসর্গ ছিল, আবার এখানে এর পরবর্তীতে কি ক আসছে না, এই যে ক, এই ক আসার কারণে এই বিসর্গের জায়গায় কি চলে আসছে, মূর্ধন্য ষ চলে আসছে। যে দু যোগ কর, দুষ্কর, এখানে তো কোথাও স নাই, এই বিসর্গটা কি হয়ে গেছে, এখানে এসে সতে পরিণত হয়ে গেছে। এই যে এখানে দুষ্করে কি হয়ে গেছে, সতে পরিণত হয়ে গেছে। আবার বলছে যে কি কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য ষ হয়, যেমন এই আশা, নিষ্কর, পাষাণ, ষোড়শ, এটা বিসিএস এর প্রশ্ন আসছে, নিম্নের কোন শব্দটি হ্যাঁ স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে, মানে এটা কোনো রুলস বা ইয়েতে আসে না, এমনিতেই মূর্ধন্য ষ দিয়ে লেখা হয়ে আসতেছে দেখে মূর্ধন্য ষ হয়ে গেছে। এরকম আরো কিছু শব্দ হচ্ছে পাষাণ, ষোড়শ ইত্যাদি। তো কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য ষ হয়, যেমন সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ ইত্যাদি। বিশেষ নিয়মটা হচ্ছে যে কি, এইগুলো তোমার উপসর্গের ব্যাপার, ধাতুর ব্যাপার, এইগুলো নানা ধরনের বুদ্ধিগত ব্যাপার, এগুলো থাকার কারণে এগুলো বিশেষ নিয়মে বলা হয়েছে। তো এখন আসো কোথায় কোথায় সত্যবিধান খাটে না, আমরা সেই নিয়মগুলো আলোচনা করব। সত্যবিধান কি কি, কোথায় কোথায় খাটে না দেখো। সাত প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্যস্ব হয় না, এখানে এটা একটা ইয়ে চলে আসছে, যেমন ভূমির স্বাদ, খেয়াল করো, ভূমি যোগ সাত, ভূমির স্বাদ। এই যে এখানে সাত, এটা হচ্ছে যে কি একটা প্রত্যয়, সাথে কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, যখন আরেকটা শব্দের শেষে যুক্ত হয় তখনই নতুন একটা শব্দ তৈরি করে। তাহলে এখানে দেখো এই যে সাত প্রত্যয় দন্তস্বর হওয়ার কারণে আমার দন্তস্বরটা কি হচ্ছে না, মূর্ধন্যস্বতে পরিণত হচ্ছে না। কিন্তু নিয়ম বলছিল যে কি, আমাদের ইকার থাকলে স্বরে স্বরিয়া ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, তাহলে আমার এই যে এখানে ইকার আছে না ভূমিতে, রস্বইকার আছে কিনা, এই রস্বইকারটা কি হওয়া উচিত ছিল, মূর্ধন্য থাকার কারণে এই দন্তস্বটা মূর্ধন্য ষতে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র মাথায় রাখতে হবে যে সাত প্রত্যয়, একটা প্রত্যয় আছে সেটা কি সাত, এই সাত প্রত্যয়ে এর আগে নিয়ম যাই থাকুক না কেন, আমার এর মূর্ধন্য ষ হবে না, এটা দন্ত সই থাকবে। তারপর খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না, যেমন এই যে আমরা পড়েছি টেক্সট, পুলিশ, জিনিস ইত্যাদি, হ্যাঁ এগুলো সবগুলো কি বিদেশি অতৎসম শব্দ, এই কারণে এখানে আমার কি হবে না, মূর্ধন্য ষ হবে না। এরপর একটা দেখো, অ বা আহ থাকলে তারপরে ক, খ, প, ফ সন্ধিযুক্ত হলে বিসর্গের জায়গায় দন্ত স হয়। যেমন দেখো এই যে ভা যোগ কর, ভাস্কর, আমার এই যে যে দেখো এই যে এখানে ভা, এখানে ভা মানে কি ভ যোগ যোগ বিসর্গ, এভাবেই তো এই ভাট কথাটা আসতো তাই না। তো এই যে এখানে যোগ বিসর্গ আছে না, এখানে আমার বলছে কি যে যোগ বিসর্গ থাকলে সেইখানে আমার কি হবে, এবং তারপরে যদি ক, খ, প, ফ থাকে, মানে বর্গের প্রথম ধ্বনিগুলো যদি তার ইয়েতে থাকে, হ্যাঁ, তাহলে সেখানে আমার কি হবে, কোথায় ছিলাম, হ্যাঁ, তখন আমার সেখানে কি হবে না, ওই ওই বিসর্গের কারণে দন্তস্ব ব্যবহৃত হবে। একইভাবে পরস্পর, স্বতঃস্ফূর্ত, হ্যাঁ, তিরস্কার, পুরস্কার। তারপর আবার কি বলতো দেখো, অ বা আহ পরে ক, খ, প, ফ ছাড়া থাকলেও স হতে পারে। যেমন মনে করো এই যে মনস্তাপ, শিরস্তান, শিরস্ত্রাণ, এই যে আমার এখানে এই যে আমরা বলছিলাম না যে ক খ সন্ধিযুক্ত থাকে সেটা দন্তস্ব হবে না, এই এই ক খ ছাড়াও যদি ত থাকে সেখানে আমার দন্তস্ব হতে পারে। যেমন মনস্তাপে কি হয়েছে দেখো, মনোযোগ তাপ, মনস্তাপ, এই যে এখানে দন্তস্বটা কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে এই হচ্ছে যে আমার কোথায় কোথায় সত্যবিধান খাটে না সেই নিয়মগুলো আমরা এখানে আলোচনা করলাম। এখন আসো এই নত্যবিধি সত্যবিধির প্রয়োজনটা কি সেটা আমরা এখানে একটু আলোচনা করব। বাংলা ভাষায় যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে সেসব শব্দ সংস্কৃত ভাষার নিয়ম রীতি অবিকৃত রাখা হয়েছে। বা সংস্কৃত ভাষায় বানানো উচ্চারণ রীতি এটা কি ওতপ্রোতভাবে সম্পর্কিত, কারণ এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সংস্কৃত ভাষাটা কিন্তু শুধুমাত্র লিখিত, এখন যেহেতু আমাদের বাংলায় ব্যবহার করা হচ্ছে,
তাই এখানে উচ্চারণের কথাটাও চলে আসছে। এই জন্য বলা হচ্ছে যে উচ্চারণ রীতিটা আমাদের সাথে সম্পর্কিত। সংস্কৃত ভাষা পণ্ডিতেরা কোন শব্দের উচ্চারণকে অনায়াস করার জন্য, মানে স্বাভাবিক বা আম, ওইটা কি বলে, ওই শুদ্ধ করার জন্য বা সহজ করার জন্য একটি শব্দের পরপর দুইটি ধ্বনিকে কাছাকাছি উচ্চারণ স্থলে রাখার চেষ্টা করেছেন। তো মূর্ধন্য ন দন্ত নয় উচ্চারণ আপাত এইভাবে শুনলে মনে হয় যে কাছাকাছি, ফলে মূর্ধন্য ণ উচ্চারণ করতে মূর্ধ থেকে, আর দন্ত ন উচ্চারণ করতে গেলে দন্ত থেকে। খেয়াল করো আমাদের মূর্ধ জিনিসটা কি। মূর্ধ জিনিসটা হচ্ছে যে এই যে এটা যদি আমাদের আমাদের একটা মানুষের মুখমণ্ডল আহ হিসাব করি, এখানে যদি আমরা মুখমণ্ডলটা হিসাব করি, তাহলে এই যে এটা হচ্ছে নাক, এটা হচ্ছে চোখ, ঠিক আছে, এটা মনে করো চুল। হ্যাঁ, তাহলে আমার এই যে এই জায়গাতে একটা তালুর মতো আছে, তাই না? এখানে নিচে দিয়ে আমার জিহ্বা, এটা হচ্ছে আমার জিহ্বা, আর এটা হচ্ছে আমার তালু, এই যে এখানে হচ্ছে আমার দাঁত। তো এই যে মূর্ধাটা হচ্ছে এই জায়গাটা, আমাদের তালুর ভিতরে জিহ্বা উল্টায়া আমরা যে সময় এভাবে ইয়ে করি, এভাবে লাগাই, তখন সেটাকে কি বলা হচ্ছে, এই এই মূর্ধা বলা হচ্ছে এই অংশটাকে। তো আমাদের ন উচ্চারণ করার জন্য আগে ন এভাবে উচ্চারণ করতো। এখন আমরা ন ন উচ্চারণে কোনো পার্থক্য নাই। আর যখন আমরা এই আহ, দন্তন্য উচ্চারণ করতেছি, তখন আমাদের এই যে দেখো এগুলো যদি দাঁত হয়, এই যে জিহ্বাটা এসে এইখানে দাঁতের গোড়ার সাথে এভাবে লাগতেছে। হ্যাঁ, জিহ্বাটা এসে কি হচ্ছে, এভাবে দাঁতের গোড়ার সাথে লাগতেছে, ফলে আমরা কি উচ্চারণ করতে পারতেছি, এই দাঁতগুলোর সাথে গোড়া এসে লাগার কারণে উচ্চারণটা আমরা করতে পারতেছি। এই জন্য এটাকে বলা হয় দন্ত ধ্বনি, দন্ত ন। বুঝা গেছে? তো যাই হোক, এখন এই দন্তন্য উচ্চারণে কাছাকাছি মনে হলেও মূর্ধা থেকে আর দন্তন্য উচ্চারণ করতে হয় দন্ত থেকে, এই কথাটা বলছে। তাই যে সব ধ্বনি উচ্চারণ করতে জিহ্বার অগ্রভাগকে দাঁতকে স্পর্শ করে, অর্থাৎ তবর্গীয় ধ্বনিগুলো, যেমন কি ত থ দ দ উচ্চারণ করার সময় কাছাকাছি আরেকটি ধ্বনি মূর্ধা থেকে উচ্চারণ না করে সহজসাধ্য হয়, দন্ত থেকে উচ্চারণ করলে সহজসাধ্য হয়। সে কারণে আমাদের সোজা কথা, আমাদের এই কথাটা তোমরা পরীক্ষা খাতে এভাবে লিখবা। এখানে আসল কথা বলছে যে নধ্বনি আর তধ্বনির উচ্চারণ প্রায় একই রকম, তালব্য উচ্চারণে প্রায় একই রকম, কিন্তু এখানে আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে কি, আহ এই বানান লিখতে গেলে আমাদের যদি এই ইয়ে না থাকে, তাহলে অর্থ পার্থক্য আহ বিভ্রান্তি তৈরি করতে পারে। যেমন মনে করো এই যে আহ দুইটা শব্দ, একটা হচ্ছে যে পানি, আর একটা হচ্ছে যে কি পানি, এই দুইটার ভিতরে পার্থক্য কি? এটাতে আছে দন্ত ন, এটাতে আছে মূর্ধন্য ণ। পার্থক্যটা কি? এই যে পানি পানি উচ্চারণে তেমন পার্থক্যই নাই। এই পানি মানে হচ্ছে যে আমরা যে আর পানি ওই খাই, পানি হচ্ছে যে হাত। আর এই পানি মূর্ধন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার হাত, তাই না? তাহলে এই যে আম, এই, এখানেই পার্থক্যগুলো তৈরি হচ্ছে। আমাদের এই যে আমাদের এই সোজা কথা হচ্ছে যে উচ্চারণ করতে মূর্ধন্য থেকে আর তার ধ্বনিগুলো যুক্ত ধ্বনি হয়ে এই আমাদের বানানো যাতে না হয়, শব্দগুলো যাতে আমাদের আহ, আহ, উম, আহ, বিভ্রান্তি তৈরি করতে না পারে, হ্যাঁ, আমরা যাতে ভুল না করি, এই জন্যই আমাদের এই পরে বিরতি থাকার কারণে আমাদের উচ্চারণটা হচ্ছে না দেখেই আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে। তবে শব্দ বিধানের জন্য এই নিয়ম প্রযোজ্য, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আমরা আজকে এই নত্যবিধি সত্যবিধি আলোচনা করলাম। তোমাদেরকে বাসায় এগুলো ভালো করে শিখে ফেলবা, নত্যবিধানের নিয়মগুলো কি কি, আম, কোথায় কোথায় নত্যবিধি খাটে না, সত্যবিধান কি, সত্যবিধানের নিয়মগুলো কি কি, কোথায় কোথায় সত্যবিধি খাটে না, এবং নত্যবিধি ও সত্যবিধির প্রয়োজনীয়তা তোমরা শিখে ফেলবা। ঠিক আছে? এটা তোমরা বাড়ি কাজ কিন্তু করো নাই, বাড়ি কাজ না করলে তো সমস্যা। তো যেভাবে পারো বা এই আমাদের এই বাড়ি কাজগুলো করার চেষ্টা করো, নাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি চাপ হয়ে যাবে, কিছু পড়া বুঝতে পারবে না। এখন থেকে প্রতিদিন মিনিমাম বাসায় 4 ঘন্টা করে পড়াশোনা শুরু করো, মিনিমাম 4 ঘন্টা, সকালবেলা 2 ঘন্টা আর সন্ধ্যার সময় 2 ঘন্টা, বা আহ, যে যে কোনো একটা একটা এনে সকালবেলা পড়ে ফেলার চেষ্টা করবা। তোমরা অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বলো যে পড়ার টাইম পাই না, পড়ার টাইম পাই না। পড়ার কেন টাইম পাবা না? তোমরা ভোরবেলা উঠো না, রাত্রে মোবাইল না টিপে 11টার ভিতর শুয়ে পড়ো। তোমরা যে যে কাজই করো না কেন, কেউ ব্যবসা করতেছো, কেউ চাকরি করতেছো, কেউ টিউশনি করতেছো, তো যে যেটাই করো না কেন, সকাল 10টার আগে তো আর তোমাদের ইয়ে শুরু হয় না, 9টার আগে তো আর শুরু হয় না। 9টার আগ পর্যন্ত চাইলে পড়া যায় না?
8টা পর্যন্ত উঠে সকাল 6টা থেকে 5টা থেকে 7টা 8টা পর্যন্ত পড়ালেখা করা কোনো ব্যাপার না। ইচ্ছা থাকলে উপায় একটা না একটা হবেই। কিন্তু অজুহাত দিলে অজুহাতের শেষ নাই। বাঙালির অনেকগুলো হাত, বাঙালির 3টা হাত, সরি, বাঙালির 3টা হাত, ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। এই অজুহাত সব জায়গায় একটা অজুহাত দিয়ে দিবে। তো যাই হোক, এই তোমরা নত্যবিধানের এইগুলো পড়ে ফেলবা এবং শিখে এগুলো নোট করে ওটা কি বলে, গ্রুপে পোস্ট করবা। নেক্সট ক্লাসে যদি আমি বাড়ির কাজ না পাইলে, যারা যার বাড়ির কাজ পাবো না, তাকে কিন্তু আমি ক্লাসে জয়েন করতে দিব না। আমার সোজা কথা, বাড়ির কাজ না পাইলে আমি ক্লাসে জয়েন করতে দিব না। আমি নোট নিয়ে রাখবো। আমাদের নেক্সট ক্লাস কবে? রোববার দিন, শনিবার দিন। তো শনিবারের ভিতরে যদি বাড়ির কাজ না জমা দাও, আমি, যে যে বাড়ির কাজ জমা দিবে না তাকে তাকে আমি ক্লাস এন্ট্রি দিব না। আর আমি ওই ফেসবুক গ্রুপ থেকেও তাকে ইয়ে করে দিব, রিমুভ করে দিব। প্রথমত আমি তো স্যার, কয়েকটা ক্লাস আমি ইয়ে করে নিব, এই অনলাইনে অ্যাটেন্ড করতে দিব না। এরপরে যদি দেখি যে বাড়ির কাজ দিচ্ছ না, তাহলে আমি ফেসবুক গ্রুপ থেকে তোমাকে রিমুভ করে দিব। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে। আর রোববার দিন যারা যারা পারো কলেজে আসো, ক্লাস পার্টির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে ভালো থাকবে সবাই।